জেফিল, জেফিল। পলকের হাতের সাথে ধস্তাধস্তি করতে করতে হাঁক ছড়ে ইনান। মনের মাঝে ভয় জেঁকে ধরে। পলক জহফুলকে কিছু করেনি তো? ধরে নিয়ে যায়নি তো? জেফিল কোথায়? আমার জেফিলকে কোথায় রেখেছেন? পলক ইনানকে সোফায় বসায়, নরম সুরে বলল। আমি তোমাকে কিছু প্রশ্ন করবো ইনান, সত্যি কথা বলবে। ইফাজ কথার মাঝে বলে ওঠেন। ওকে বলার কি দরকার, আমাকে বলো, কাউসারকে বলো। আমরা তোমাকে সব বলছি, তুমি এক সাইডে আসো। পলক না চাইতেও কঠিন চোখে তাকায় ইফাজের দিকে। পলকের কাঠিন্য চাহনির তপে পড়ে কথার খেই হারিয়ে ফেলেন ইফাজ। জানে না কেন তার সন্তানের বয়সী পলককে হঠাৎ তার ভয় লাগা শুরু করলো। যেই ছেলে চোখ নিচু করে নম্র গলায় কথা বলতো, সেই ছেলের গম্ভীর ভাবভঙ্গি দেখে বেকায়দায় পড়ে গেলেন তিনি। তার এত ভয় লাগছে কেন? হাত পা কাঁপছে। একজন সৎ পুলিশ অফিসারের ঘৃণ্য কাজ বুঝে ফেলেছে কি পলক? তার জন্যই ইফাজকে সেই আগের মতো সম্মানের চোখে দেখতে পারছে না। কাউসার ইফাজের কাঁধ ধরে বিড়বিড় করে বললেন। বলতে দাও ওকে, ওর মনে কিউরিসিটিটা দূর করুক, সময় আছে তো, আমি বুঝবো সব। ও কি জানতে চায় জানো? ইফাজ হতাশ হয়ে তাকালো কাউসারের দিকে, আস্তে করে বলল। আমার উচিত হয়নি রে ইনানের পাগলামিকে প্রশ্রয় দেয়া। তখন যদি তোর কথা শুনে ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম, তাহলে আজকের দিনটা আসতো না। আমি নিজের হাতে নিজের মেয়ের জীবন নষ্ট করেছি। গলা ধরে এলো ইফাজের। কথা বলতে কষ্ট হচ্ছে, বুক জ্বালা করছে। কাউসার বুঝলেন ইফাজের অনুতাপ। তিনি কম চেষ্টা করেননি ইফাজকে বোঝানোর। ইনানকে ট্রিটমেন্ট করানোর জন্য অনেক জোর করেছিলেন তিনি, কিন্তু ইফাজ ভেবেছে তাকে তার মেয়ের থেকে দূর করিয়ে অবশেষে কোনো পাগলা গারদে দিয়া দিবে, মেন্টাল হসপিটালে ইনানের চিকিৎসা করাবে। সেই ভয়ে ইফাজ ইনানকে বুকছাড়া করেননি। কাউসার অবাক হয়েছিলেন ইফাজের মতো শিক্ষিত ডিগ্রিধারী একজনকে এই ধরনের বাচ্চামো চিন্তাভাবনা করতে দেখে। তিনি বুঝিয়েছেন ট্রিটমেন্টের প্রত্যেকটা স্টেপ। বিদেশেও নিতে চেয়েছিলেন, কিন্তু ইফাজ গো ধরে রইলেন। তিনি ভেবেছেন মেয়েকে মেয়ের মতো ছেড়ে দিলে মেয়ে সুখী থাকবে। এটা ভাবার অবশ্য কারণ আছে। ইনানের অ্যাক্সিডেন্টের 1.5 মাস পর যখন দেখলেন ইনান তার কল্পনার জহফলকে নিয়ে হাসি খুশি জীবনযাপন করছে, তখন ইফাজ ভেবেছিল এভাবেই হয়তো মেয়েটা সারা জীবন কল্পনা করে ভালো থাকবে, কাছে থাকবে। কিন্তু তার ফলাফল যে এত ভয়ানক হবে তা কল্পনাও আনেননি তিনি। তাই তো আজ তার এত আফসোস। ইনান অস্থির হয়ে ছটফট করছে। জেফিল কোথায়? প্লিজ জেফিলকে কিছু করবেন না, প্লিজ জেফিল। ইনান পাগলের মতো একাধারে কথাগুলো জপছে। পলক ছোট্ট একটা শ্বাস ফেলল। একদিকে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমন অন্যদিকে হিংস্র থাবার মতো এগিয়ে আসা অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের বার্তা নিয়ে দোরগড়ায় ঠকঠক করছে। পলক নিজেকে শক্ত করল। ইনান, তোমার মনে আছে তোমার আর জেফিলের অ্যাক্সিডেন্টের কথা? ইনান চট করে তাকায়। হঠাৎ সে দুর্ঘটনার কথা উঠালো কেন এখানে? আগে বলুন জেফিল কোথায়? তুমি আমার প্রশ্নের জবাব দিলে বলবো। মিথ্যে আশ্বাস দিল তো? ইনান ঠোঁট দুটো চেপে একবার পলকের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে। বাবা যখন চোখ দিয়ে আশ্বস্ত করলো, তখন ইনান বলল। মনে আছে। তখন কোথায় যাচ্ছিলে তোমরা? জেফিলের প্রিয় একটা জায়গায়। জেফিল বলেছিল? না, সারপ্রাইজ ছিল। তবে আজ করতে পেরেছিলাম। উনি ডেটে নিতে চেয়েছিল, আমাদের প্রথম ডেট। ইনানের অস্ত্রধরে স্নিগ্ধ হাসি ফুটল। পলকের কেন যেন সহ্য হচ্ছিল না, তাও নিজের কষ্টকে খাঁচায় বন্দি করে বলল। পরে কখনো জানতে চাওনি? আই মিন অ্যাক্সিডেন্টের পরে? চেয়েছিলাম, কয়েকবার জিজ্ঞেসও করেছি, উনি কিছুই বলেননি। দুর্ঘটনার কথা মনে করাতে চাইনি, তাই আমিও আর ঘাটাইনি। জেফিলের কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? পা ভেঙে গিয়েছিল। ট্রিটমেন্ট করায়নি জেফিল? করিয়েছি। কাউসার আঙ্কেল তো প্রতিবারই এসে চেক আপ করে যায়। ঠিক হবে পা। ইনানের মন খারাপ হলো কিছুটা। জেফিল বলে ঠিক হবে না, কিন্তু আমার বিশ্বাস উনি ঠিক হয়ে যাবেন। ক্রাচ ছাড়া উনি ধরে ধরে হাঁটতে পারেন। আচ্ছা, কি কি ঔষধ লিখে দিয়েছিল কাউসার আঙ্কেল? একটু স্ক্রিপ্ট আর ঔষধগুলো দেখাতে পারবে? কেন? ইনানের মনে কৌতূহল। পলকের এসব প্রশ্ন তার কাছে আজগবি ঠেকছে। আনোই না, একটু দেখবো।
বিরক্ত হওয়া সত্ত্বেও ইনান উঠল। ভেতরে ভেতরে রাগে গজগজ করছে সে, কিন্তু জয়ফুলকে ছুটানোর জন্য পলকের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। ইনান একটা বক্স নিয়ে আসলো। পলক বক্স খুলে দেখল সিভিট, ভিটামিন, সিরাপ নামক নাপা কিংবা কমল পানীয়, আর একটা স্লিপে এগুলোর নাম, বিভিন্ন মেডিসিনের প্যাকেটের নাম লিখে পাশে দিয়ে খাওয়ার নিয়ম লেখা আছে। বোঝাই যাচ্ছে যেসব খেলে ক্ষতি হবে না সেগুলো ঔষধ নামে ইনানের কাছে চালিয়ে দিচ্ছে কাউসার। ইনান অ্যাক্সিডেন্টের পর জেফিলকে নিয়ে কোথাও বের হয়েও না। ওর তো এক্সিবিশন থাকতো, টিচারও ছিল। উনি তেমন কিছুতেই আগ্রহ দেখাননি, আর্ট করতে নিজের জন্য ব্যাস। ওর আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতে পেরেছো? অ্যাক্সিডেন্ট হওয়ার পর চুপচাপ থাকতো, কথা বলতো না, জবাব দিত না ঠিক মতো, তারপর আস্তে ধীরে স্বাভাবিক হন। তবে যথেষ্ট ভদ্র হয়ে যান তিনি। আগে যেমন অ্যাগ্রেসিভ ছিলেন, রাগে ছিলেন, ডমিনেট করতেন, তার কিছুই ছিল না। বরং আমি যা বলতাম তাই করতো, আমি যা পছন্দ করতাম তাই পছন্দ করতো। একদম ভালো স্বামীর মতো হয়ে যান সে, যেমনটা আমি বিয়ের আগে কল্পনা করতাম যে আমার একজন ভদ্র সুপুরুষের সাথে বিয়ে হবে। আমি ভাবিনি যে উনি যে আমার কল্পনার ভালো হাজবেন্ড হয়ে যাবেন। মেবি অ্যাক্সিডেন্টের রিয়াকশন, অথবা আমাকে হারানোর ভয়ে ভালো হয়ে যান। কিন্তু কিন্তু ইনান অন্যমনস্ক হয়ে পড়ে। কিন্তু আমার না কেমন জানি লাগতো ওনার এই ভালো হয়ে যাওয়াটা। জানি না আমার মানসিক সমস্যা আছে নাকি আমি পাগল, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি মনে মনে ওনার সেই রাগী কঠোর অ্যাগ্রেসিভনেস মিস করতাম। মুখ ফুটে বলিনি অবশ্য। উনি আগে যেভাবে পজেসিভনেস দেখাতেন আমাকে নিয়ে, এটা পড়ো না, ওটা করো না, এভাবে না, সেভাবে না, তখন আমার প্রতি ওনার কেয়ার দেখতাম, ভালোবাসা দেখতাম আমি। অ্যাক্সিডেন্টের পর তার কিছুই দেখাননি তিনি। আমি যেটা করতাম সেটাতেই সায় জানাতো। আমার খুব বোরিং লাগছিল ওই জেফিলকে। আমি তখনই বুঝতে পারলাম আমি আসলে জেফিলের ডমিনেটিং ক্যারেক্টারটাকেই ভালোবাসি। আমার মন শান্ত জেফিলকে নয়, বরং অশান্ত, অস্থির, ডমিনেন্ট জেফিলকেই ভালোবেসেছে। মনে মনে আমি খুব করে চাইতাম জেফিল আগের মতো হয়ে যাক, আগের মতো কঠোর শাসন করুক, আটকে রাখুক। বলতে বলতে হেসে ফেলল ইনান। পলকের দিকে চেয়ে বলল, আমার কথা শুনে আমার পাগল মনে হচ্ছে আপনার, তাই না? ভাবছেন কোন মেয়ে চায় তার স্বামী তাকে শাসনে রাখুক, আটকে রাখুক? সব মেয়েই তো চায় শান্তশিষ্ট স্বামী যে তাকে স্বাধীনতা দিবে। কিন্তু আমি মনে হয় অন্যরকম। বুঝতে পারি না এটা ডার্ক রোম্যান্স বই পড়ার প্রভাব নাকি আমার মনের ডার্ক ফ্যান্টাসি। কিন্তু আমার জেফিলের শাসনকে প্রচুর মিস করতাম আমি। আমি তো ভেবেছি জেফিল যদি আগের মতো হয়ে যায়, আমি আর কখনো ওনাকে আগের মতো প্যারা দিব না, বরং ওনার শাসন এনজয় করব। আমি বিরক্ত না হয়ে ওনার ভালোবাসা অনুভব করব। তারপর শান্ত জেফিলকে অশান্ত হয়েছিল হুম, কিভাবে? আকারে ইঙ্গিতে বোঝাতাম, দু একবার সরাসরিও বলেছি। সরতার উনি তাসবিরের দিকে তাকিয়ে বলল, ওনারা বিরক্ত করা শুরু করলে আমি জেফিলকে সব বলি, আর বলি উনি আগের অবস্থায় থাকলে সবাইকে শাস্তি দিত। আর অনেক কিছু বলে বলে জেফিলকে আগের রূপে নিতে সক্ষম হই। পুরোপুরি হয়নি যদিও, তবে আমার ধারণা পাটা একটু ঠিক হলে পুরোপুরি হয়ে যাবে। ইনানের থেকে পলকের আর কিছুই জানার নেই। ইনান যা বলছে সব তার অবচেতন মনের চিন্তা। ইনান এখন যা বলবে সবই কল্পনা, তাই এবার পুরো ঘটনা জানতে হবে। তুমি রুমে যাও। মানে বলেন, সব প্রশ্নের জবাব দিলে জেফিলকে আনবেন? ইনান তেতে উঠল। ইফাজ ইনানকে ডাক দিলেন। যাও ইনান, কথা শোনো বাবার। বাবার অপর ভরসা করে গোমরা মুখে ইনান রুমে যায়। পলক এবার কাউসারের দিকে তাকালেন, গম্ভীর গলায় বলল, আপনি কি এবার এক্সপ্লেন করবেন? ইফাজ আর পলক বসল সোফায়। তাসবির দেয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, যেন সে তার পর্বের অপেক্ষায় আছে। ইফাজ শুরু করলেন, আমি বলি, ইনান আর জেফিলের অ্যাক্সিডেন্ট হয় যেখানে, সেখানে রাস্তা ভালো না, পাহাড়ি রাস্তা। এক পাশে পাহাড়, অপর পাশে খাদ, খাদের নিচে রাস্তা, আর তার পাশে নদী। এই ধরনের রাস্তায় গাড়ি চালানোর রিস্ক, তার উপর রাতে। আমি খবর পেয়েছি ওইখানেরই কোনো এক হসপিটাল থেকে। সেখানে মানুষের থেকে শুনেছি বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে জোরে চালিয়ে আসা একটা গাড়ির সাথে জেফিলের গাড়ির ধাক্কা লেগেছে। ওই গাড়িটি এবং জেফিলের গাড়ি দুটোই নিচে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে ইনান গাড়ির সাথে নিচে পড়েনি, ওকে রাস্তার কোনায় পাওয়া গিয়েছিল রক্তাক্ত অবস্থায়।
গাড়ি দুটো নিচে ভেঙে গুড়িয়ে যায়। ওই রাস্তায় গাড়ি চলাচল কম, তাই তৎক্ষণাৎ কোনো সাহায্য পাওয়া যায়নি। ইনানকে পাওয়া গিয়েছিল গভীর রাতে, যারা পেয়েছে তাদের মতে গভীর রাতে গাড়িগুলো যে নিচে পড়েছে তাও দেখা যায়নি। পরের দিন সকালে 2টা গাড়িকে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়, কিন্তু গাড়ির মালিককে কিংবা জেফিলকে পাওয়া যায়নি। ধারণা করা হয় তারা দুজনেই খরস্রোতা নদীতে মারা গিয়েছে। পলক কথার মাঝে বলল, মারা গিয়েছে, লাশ কোথায়? পাওয়া যায়নি, ডুবুরি দিয়ে খোঁজা হয়েছিল। পাওয়া না গেলে তাদের মৃত ঘোষণা করা হলো কেন? সম্ভবত মারা গেছে। আহত অবস্থায় এত নিচ থেকে পড়লে তাদের হুঁশ থাকবে না। আবার নদীতেও পড়লে নিজেকে বাঁচানো তো সহজ না, কোনো সাহায্য ছাড়া। আপনি জানেন আমাদের ডিকশনারিতে সম্ভবত বলে কিছু হয় না, হয় আছে নয়তো নেই। তল্লাশি করেও যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ তো আমরা তাদের মৃত বলে চালিয়ে দিতে পারি না। কাউসার বললেন, বলো, থিঙ্ক লজিক্যালি ইফাজের বলা ভুল কিছু না। নদীর ঢেউয়ের কারো আঘাতে বডি টিকে থাকতে পারে না। বেঁচে থাকা পসিবল হতো যদি নদীতে পার থাকতো। আহত ব্যক্তিরা হয়তো সাঁতার কেটে পারে আসতো, তারপর কেউ তাকে বাঁচাতো, তখন চিন্তা করে দেখা যেত। কিন্তু নদীতে বাঁধ দেওয়া কয়েক ফুট উঁচু বাঁধ অতিক্রম করে কিভাবে ঢেউ, ইটস টোটালি ইম্পসিবল। বুঝলাম, ওই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ইফাজ বলল, না, পাহাড়ি এলাকা, জনমানবহীন, আনাগোনা নেই বললেই চলে। আচ্ছা, তারপর ইনানের অবস্থার কথা বলুন। ইনান ততটা আঘাত পায়নি, অতিরিক্ত ভয়ে ও জ্ঞান হারিয়েছিল। হাতে পায়ে মাথায় সামান্য চোট লেগেছিল। ডিসঅর্ডারের শুরু কখন থেকে? ইফাজের চোখ টলমল করে উঠল, যেন এক্ষুনি জল গড়িয়ে পড়বে। নাক টেনে বললেন, ইনানের জ্ঞান ফেরার পর থেকে ও শুধু জেহেফিলকে খুঁজছিল। ওকে যখন বললাম জেহেফিল নেই, তখন ও আরও বেশি পাগলামো করছিল। কেবিনে সব কিছু ভেঙে ফেলছিল। আমার শান্ত কোমল মেয়েটা কেমন হিংস্র হয়ে গিয়েছিল। তারপর হুট করেই প্রায় 1 সপ্তাহের মতো চুপ হয়ে যায়। আমি প্রতিদিন ভিজিট করতাম, তারপর ওকে বাড়িতে নিয়ে আসি। আমি ভেবেছি জেহেফিলকে হারানোর শোকে ও চুপ হয়ে গিয়েছিল। তারপর একদিন ঘরে ফেরার পর ওর রুমে আওয়াজ শুনি, ইনানের হাসির আওয়াজ। ইনানের সাথে কেউ ছিল রুমে, ওর কোনো ফ্রেন্ড হয়তো। কিন্তু রুমে যাওয়ার আগে ওর দরজার বাইরে থেকে অন্যরকম কিছু দেখতে পাই আমি। দরজা ভিজিয়ে দেখি ও একা একা হাসছে, কথা বলছে। হাসির মাঝে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে। তখন গম্ভীর শোনায় ওর কণ্ঠ। এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, বসার ভঙ্গি অন্যরকম হয়। আমি অতটা আমলে নেইনি ব্যাপারটা। ইনানের একা একা কথা বলার অভ্যাস আছে, কিন্তু সেম ব্যাপারটা কয়েকদিন টানা চলতে থাকে। একদিন দেখি ও কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ওর কথার ভাব, চাহনি অন্যরকম ছিল। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে নরম সুরে বলছিল, জেফিল আপনি ঠিক হয়ে যাবেন। তারপর আবার খুঁড়িয়ে নরম চেহারা বদলে গিয়ে কিছু বলল। সেদিন সন্ধ্যায় ইনান কান্না করতে করতে রুমে আসলো। বলল জেহেফিলকে হসপিটালে ভর্তি করাতে, ওর পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন ইনানের কিছু হয়েছে কিনা। সেই জন্য আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু কাউসারকে নিয়ে আসলাম। কাউসারকে নিয়ে আসার দিন ইনান হঠাৎ আমাকে এসে বলল সে এখানে থাকবে না, জেহেফিলের ট্রিটমেন্ট করিয়ে চলে যাবে জেহেফিলের বাড়িতে। আরও অনেক কিছু। কাউসার ইনানকে পরিচয় দিল ডাক্তার নামে। ইনান পর্যবেক্ষণ করলো। তারপর আমি বলি, কাউসার বললেন, ইনানকে জিজ্ঞাসাবাদ করলাম জেফিলের অবস্থা নিয়ে। ওর কথাবার্তায় বুঝলাম ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের আক্রান্ত। আমি এক্সপ্লেন করি সেটা কি, তুমি অবশ্যই জানবে এসব নিয়ে। তাও বলি, হয়তো মাঝে মধ্যে আমরা কথা বলতে বলতে কিংবা হঠাৎ জোন আউট হয়ে যাই বা হারিয়ে যাই অন্য কোনো দুনিয়ায়, যাকে বলে দিবাস্বপ্ন। কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার দিবাস্বপ্নের থেকে অতি মাত্রায় প্রকট। একজন ব্যক্তির মধ্যে সর্বাপেক্ষা 100টির মধ্যে 70টা দেখা দিতে পারে এই রোগে। এটা ভিন্ন কারণ হয় এবং এই কারণগুলো জানাই ভিন্নভাবে তার ভিন্ন সত্তাগুলো আবিষ্কার ঘটে, বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তার মধ্যে। হয়তো তার কল্পনার চরিত্র কেউ, কিংবা জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয়জন কেউ। এটা বিশেষত হয় কেউ যদি কোনো ট্রমায় গিয়ে থাকে। আবার অনেকেই নিজেদের জীবন নিয়ে হ্যাপি না, সে যেমন আছে সেটা পছন্দ না, তাই নিজেকে খুশি রাখতে ভিন্ন চরিত্রে বানায়।
এবং নিজেকে জীবন থেকে মুক্তির জন্য অন্য ব্যক্তিতে প্রকাশ ঘটায়। এ রোগের কারণ আরও বর্ণনামূলক, আমি এগুলো যাব না। ইনানকে নিয়ে বলি, ওর মধ্যে এই রোগটা দেখা দিয়েছে যখন সে বুঝলো জেফিল তার কিংবা জেফিলকে ছাড়া সে থাকতে পারছে না। একা একা কথা বলতো জেফিলের সাথে, কিন্তু ইরান জেফিলকে তীব্রভাবে উপলব্ধি করার জন্য জেফিলের ভাবভঙ্গির, কথা বলার স্টাইল, এমনকি নিজের মনের ভেবেছে জেফিলের পা ভেঙে ফেলেছে, সেটাও নকল করছি ধীরে ধীরে। ওর মনে হচ্ছিল জেফিল মরেনি, ও ইনানের সাথেই আছে। আর তারপর নিজের মনের কল্পনা ছিল জেফিল ভালো স্বামী আছে, সে অনুযায়ী অ্যাক্টিভ করত। এবং পরে যখন আবার নিজের মধ্যে নিষ্ঠুর জেফিলের কল্পনা করত, তখন হিংস্র হয়ে অ্যাক্টিং করত। যখন ইনানকে চেক আপ করাতে যেতাম, চাইতেও না আমরা যাই, ও তখন জেফিলের রূপ ধারণে কঠোর হয়ে কথা বলে। ট্রিটমেন্ট অবশ্যই আছে এ রোগের, তবে সময়ব্যাপী। ইফাজ রাজি হচ্ছিল না। ওকে বুঝিয়েছিলাম, কিন্তু বাবার মন তো, ওর ধারণা ছিল মেয়ের ভালো থাকবে। জেফিলকে কল্পনা করে আমি ততটাও বাধা দেইনি। ইফাজ মেয়েকে চোখে চোখে রাখবে এই ভেবে আমি আগাইনি। আর এজন্যই তাসবিরকে মারার চেষ্টা করেছিল আর শরৎকে মেরেছিল। ইফাজ চমকালেন। তিনি জানতেন না তাসবিরের ঘটনা। তাসবির এতক্ষণ নীরব দর্শকের ন্যায় ছিল। এবার সে মোবাইল বের করে ভিডিও অন করল, যেখানে ইনান ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটছিল, হাতে ছুরি, চোখে মুখে জেওফিলের মতো হিংস্রতা। কাউসার নিজেও জানতেন না ইনানের ভেতর জেওফিল যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে। পলক বলল, একটা বারও চিন্তা করেছেন ইফাজ স্যার, আপনার নেওয়া সিদ্ধান্তের ফলাফল কতটা ভয়ানক? এটা আমি প্রথমে একদমই ধরতে পারিনি। ইনানের অস্বাভাবিক ব্যবহার প্রথম দিন থেকেই সন্দেহজনক লাগলে ওকে চোখে চোখে রাখি সব সময়। তাসবির দেয়ালে পিঠ ঠেকিয়ে বলতে লাগে, নির্বিকার গলা তার। বারান্দায় একা একা বসে বসে কথা বলতো, কাপড় ডাচ করতো, এমনভাবে কথা বলতো যেন ওর সাথে জেহফিল আছে। আমার চেয়ে থাকা ইনান লক্ষ্য করেছিল অবশ্য, তবে ও হয়তো ভেবেছিল আমি ওকে বিরক্ত করার চেষ্টা করছি বা ওর পিছু নিচ্ছি, তাই ও রেগেও গিয়েছিল। আর আমার ধারণা ওর মনের মধ্যে গেঁথে গিয়েছিল আমিও শরতের মতো কেউ একজন। ইনানের মধ্যে থাকা জেহফিলও ভেবেছে সেটা। যেহেতু ওরা কানেক্টেড, সেজন্য জেহফিল ইনান আমাকে মারার চেষ্টা করে। আমি যা ভেবেছি তাই সত্যি হলো, ও পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। ইফাজ খান এবার তাসবিরকে প্রশ্ন করলেন, তুমি কেন আমার মেয়ের উপর নজরদারি করছো, আর কেনই বা আমার পেছনে লেগেছো? উদ্দেশ্য কি তোমার? এই পর্যায়ে কিছুটা রেগে যান ইফাজ। তাসবিরের কারণেই আজকের সত্যটা সবার সামনে এলো, তাও জঘন্যভাবে। তাসবির যদি তার ভিডিও না করত তাহলে প্রমাণও থাকতো না, ইনান আর তিনি বেঁচেও যেতেন। তাসবির বাঁকা হাসে, মশকরা করে বলল, এই ধরুন আপনার কুকর্মের শাস্তি দেওয়াটাই উদ্দেশ্য ছিল। মানে? আরে আরে ঘামছেন কেন? চিন্তিত হওয়ার ভান করে বলল তাসবির। ইফাজ কপালে হাত দিয়ে দেখলেন তিনি আসলেই ঘামছেন। ঢোক দিলে বললেন, বাজে বকো না। এসব আমার ধাতে নেই, তবে একটা কথা বলি, আপনার থেকে প্রিয় জিনিস কেড়ে নেওয়াই ছিল আমার মেইন উদ্দেশ্য। আপনি শারীরিক শাস্তি পান কি পান না তাতে আমার কাছে ম্যাটার করে না, কিন্তু মানসিকভাবে আপনাকে ভেঙে ফেলতে চেয়েছি আমি, অ্যান্ড আই গ্যাস সাকসেস হয়েছি। আপনি সারা জীবন অনুতপ্ত হয়ে ধুকে ধুকে মরবেন, এটাই আমার চাওয়া। ইফাজ খানের চোখ অক্ষি কঠোর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। এই ছেলেকে তিনি ভালো করে চেনেনও না অবধি, শুধু ইনানের পড়োশি হিসেবে যাই একটু চোখে পড়ত। আজকে তো এই ছেলেই তাদের কল দিয়ে ডেকে এনেছিল। কেউ কিসের প্রতিশোধ নিতে এতটা ছটফট করছে এই ছেলে? পলক ইফাজ আর তাসবিরের ব্যক্তিগত কথায় একদমই মাথা ঘামায় না। তার চিন্তা ইনানকে নিয়ে। নতুন করে ইনানকে পাবার আশায় উত্তেজিত সে, তবে কঠিন হবে অবশ্য। ইনানকে আগের রূপে ফিরিয়ে আনতে কত কংক্রিটের পথ অতিক্রম করতে হবে জানে না সে, তবে সব হাসি মুখে জয় করবে সে, শুধু ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবার আশায়। তবে জেহফিলের লাশ খুঁজে না পাওয়া অবধি ভবিষ্যৎ আগাম কল্পনা করা যাবে না। কিন্তু পলকের মন বলছে জেহফিল নেই।
একজন আহত মানুষের পক্ষে সম্ভব না বাদ দেওয়া নদীর তীরে ওঠা। আপনারা আপনাদের ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগতভাবেই না হয় মিটিয়ে নেবেন। এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ইনানের সুস্থতা এবং জেফিলের লাশ খুঁজে বের করা। কার লাশ? সকলে হকচকিত হয়ে রুমের দরজার দিকে তাকায়। দেখল ইনান শূন্য চোখে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে দরজা ধরে বসে পড়ল। ইফাজ বিস্ফোরিত চাহনিতে তাকায়। ইনান কি তবে তাদের বলা সব কথা শুনে ফেলেছে? তাসবির নিরুদ্বেগ ভঙ্গিতেই ইফাজের দিকে তাকায়। বুড়োর ভাবখানা এমন যেন ইনান সত্যিটা শুনে পাফ করে ফেলেছে। সে প্রথম থেকেই দেখেছিল ইনান রুমের দরজা হালকা ফাঁক রেখে তাদের কথা শুনছে। তাও কিছু বলল না সে। দেখুক, সবটা জানুক, আজ না হয় কাল তো জানতেই হতো। বাবা জেফিল কোথায় বাবা? বিকারহীন কণ্ঠ ইনানের, তার গলা থেকে থেকে কাঁপছে। আসলে ইনান, পাগলের মতো হাত পা ছোড়াছড়ি করতে লাগলো ইনান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, জেফিল কোথায়? আমার জেফিল কোথায়? পলক এগিয়ে যায়, নরম সুরে বলল, ইনান প্লিজ কথা শোনো। জেফিল মারা যায়নি, উনি মারা যায়নি। সবাই মিথ্যে বলছেন আপনারা। উনি মারা গেলে এতদিন কে ছিল আমার সাথে? ওনার আত্মা। চেঁচিয়ে ওঠে ইনান। আমরা কেউই বলতে পারছি না জেফিল বেঁচে আছে নাকি মা। বেঁচে আছে, উনি বেঁচে আছে। কানে গেছে আমার কথা? একদম বাজে কথা বলবেন না। উনি বেঁচে আছে, তার প্রমাণও আছে আমার কাছে। এই বলে ইনান পাগলের মতো আর্ট রুমে গিয়ে একটা বড় ক্যানভাস নিয়ে আসলো। সেটা পলকের মুখের সামনে ধরে গলা উঁচিয়ে বলল, এই দেখুন, জেফিল এঁকেছে আমায়। কয়েকদিন আগেই এঁকেছে। উনি ছাড়া আর কে এখানে আর্ট করে? এই ছবিটা উনি না আঁকলে কি ওনার আত্মা এসে এঁকে গেছে? সবাই দেখল ক্যানভাসে ইনানের পোর্ট্রেট আঁকা। গালে হাত দিয়ে বসে আছে ইনান, তবে চিত্রটা আনারি হাতে আঁকা। দেখেই বোঝা যায় জেওফিলের মতো পেশাদার কেউ নয়, বরং নতুন আঁকতে শেখা বাচ্চাদের মতো আঁকা ছবিটা। পলক দীর্ঘশ্বাস ফেলল। কল্পনার জেওফিল চরিত্রটা তথা ইনান নিজেই এঁকেছে ছবিটা। পলক ক্যানভাস হাতে নিয়ে সোফায় রাখল। ইনানের কাঁধ ঝাঁকিয়ে ইনানের মতোই চেঁচিয়ে বলল, এটা জেফিল আঁকেনি, তুমি এঁকেছো। তুমি তোমার ভেতর থাকা জেফিল চরিত্রটা এঁকেছে। ভালো করে দেখো, চোখ খুলে দেখো। ইনানকে বার কয়েক ঝাঁকালো পলক। ইনান স্ট্যাচুর মতো শটান দাঁড়িয়ে থাকলো। ঘোলা চোখে দেখলো ক্যানভাসের ছবিটা, এলোমেলোভাবে আঁকা একটা ছবি। পলক তারপর মোবাইলে ভিডিওগুলো দেখালো, যেখানে ইনান একা একা হাসছে, কথা বলছে, নাচছে। দেখো, নিজ চোখে দেখো, এটা তুমি একা একা হাসছো, কথা বলছো। এইখানে তোমার সাথেই কেউ নেই, তুমি একা, সম্পূর্ণ একা। জেফিল বলে কেউ নেই, ছিল তবে এখন নেই। বোঝা গেছে? তুমি জেফিলকে হারিয়ে ওর সুখে নিজেই জেফিল হয়ে গেছো। শুনেছ তো সব কথা? পলকের কথাগুলো হাতুড়ির ন্যায় ইনানের হৃদয়ে জোরে জোরে আঘাত করল। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর। জেওফিল নেই, জেওফিল নেই। সে প্রাণহীন মুখ তুলল ধীরে ধীরে। বাবার দিকে চেয়ে বলে, আমি কি পাগল বাবা? ও বাবা, আমি আমি কি সত্যি পাগল? আমার জেফিল। পলক ইনানের মাথায় হাত বুলিয়ে দিল। ভেঙে পড়ো না ইনান। তুমি বুঝতে পেরেছো তোমার মানসিক অবস্থা। এখন তুমিই একমাত্র তোমাকে সাহায্য করতে পারবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে। আমি প্রমিস করছি তোমাকে সুস্থ করে তুলবো। শুধু তুমি নিজেকে একটু সামলাও, নিজেকে আশ্বাস দাও, তুমি সুস্থ হবে। পলকের কথা কানে গেল না ইনানের। সে হাঁটু ভেঙ্গে বসে পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগলো। ক্যানভাস জড়িয়ে যেন জহফিলকে জড়িয়ে ধরে আছে সে। জহফিলের ছোঁয়া, জহফিলের মৃদু স্বর, জহফিলের হাসি, জহফিলের উপস্থিতি। তবে কি সবটাই ইনানের ভ্রম ছিল? জহফিল ভেবে নিজের সাথেই নিজে সংসার করে আসছিল। জহফিল নেই। ভাবনা মাথায় আসতেই ইনান ডুকরে কেঁদে ওঠে, দুই হাতে চুল টানতে থাকে। আমার জেফিল, জেফিল। জপতে জপতে কান্না করে সে, গগন কাঁপিয়ে। জেফিল আর নেই? তার জেফিল আগের মতো ভালোবাসবে না, শাসন করবে না, যত্ন করবে না, ধমকাবে না, বুকে জড়িয়ে ধরবে না, বলবে না আমার বাটারফ্লাই। আমার বাটারফ্লাই। চমকে ওঠে ইনান। শরীর শিহরিত হয় চেনা মানুষের আওয়াজে। কান্না থেমে যায়। মাথা উঠিয়ে দেখলো তার সামনে মেঝেতে বসে সোফায় মাথা ঠেকিয়ে আছে, ঘাড় কাত করে ইনানের দিকে তাকিয়ে আছে জহফিল। জহফিলের ঘাড় সমান চুলগুলো দোল খাচ্ছে মৃদু বাতাসে।
এই রাতের বেলাতেও যেন এক টুকরো মৃদু সোনালি আলো জহফুলের মুখে লুটোপুটি খাচ্ছে। জহফুলের পরনে সাদা শার্ট। নৈসর্গিক জহফুলকে দেখে ইনান হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। জহফুলের কাছে এসে গালে হাত রাখে ইনান। সেই স্পর্শ, শক্ত চোয়াল, কঠিন গাল, নরম ঠোঁট, এই তো তার জহফুল। তার জহফুল তার সামনে, অথচ তারা বলে কি না জহফুল মারা। না না, এসব বাজে কথা বলবে না ইনান। ইনান নাকি পাগল? পাগল তো সবাই। চোখের সামনে জহফুল বসে আছে আর তারা জহফুলকে নিয়ে বাজে বকছে। ধিক সবাইকে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ জেফিল? এখানে তো ছিলাম, তোমার কাছে, তোমার পাশে। তাই না? আপনি এখানেই ছিলেন, অথচ ওনারা কি বলেছে শুনছেন? সবাই পাগল জেফিল, সবাই পাগল হয়ে গেছে। ওনারা কেউ আপনার ভালো চায় না, আমাদের ভালো চায় না। চলুন না দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু আপনি আর আমি থাকবো। রুমের ব্যক্তিগত সবাই দেখলো ইনানের একা একা ব্যক্তিত্ব বদল হওয়া, কথাবার্তা। ইফাজ মুখ চেপে কেঁদে ফেললেন। সব আমার দোষ, সব আমার। আমি নিজ হাতে মেয়েটাকে শেষ করলাম, মেয়েটার জীবন নষ্ট করলাম। কাউসার ইফাজকে ধরে সামলান। এই মুহূর্তে কি বলে সান্ত্বনা দেবেন উনি? পলক কোমরে হাত রেখে হতাশ চোখে চায় ইফাজের দিকে। ইফাজের সামনে গিয়ে বলল, সব কিছুরই একটা শেষ থাকে ইফাজ স্যার। এখন সময় এসেছে ইনানের ব্যাপারটাও ক্লোজ করার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনানকে ভালো কোনো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে সুস্থ করার। ওকে আদালতে মেন্টালি অ্যাবনর্মাল প্রমাণ করলে ওর শাস্তি এড়ানো যাবে। কিন্তু আপনাকে? আমি সব শাস্তি মেনে নেব আমার। শুধু আমার মেয়েটাকে একটু সেফে রেখো, ওকে একটু চোখে চোখে রাখো, যাতে ওর কোনো শাস্তি না হয়। আমি শুধু এটাই চাই, জেলের মুখ যাতে ওকে দেখতে না হয়। দয়া করো পলক, দয়া করো। পলকের হাত জড়িয়ে কাঁদতে লাগলো ইফাজ। তিনি সব শাস্তি মেনে নিতে রাজি আছেন। দরকার হলে তার জীবনের বিনিময়েও ইনানকে বাঁচাতে রাজি আছেন। ইনান একটু সুস্থ, সুখে শান্তিতে থাকুক, সেটাই তার চাওয়া। কাউসার পলকের কাছে এসে মিনতি করলেন। বলো, ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায় না। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমরা বাদে যেহেতু আর কেউ জানে না, তবে একটু দেখো না তুমি, ইফাস ভালো থাকবে না জেলে। এমনিতেও ওর শরীরের অবস্থা ভালো নেই, মেয়ের চিন্তা আর খারাপ হয়ে গেছে, একটু ম্যানেজ করো না। করতে পারতাম, কিন্তু শরতের বাবা তো বসে নেই। ওনার ছেলের মৃত্যু উনি এত সহজে মেনে নেবেন না। উনি ঠিকই খতিয়ে দেখবেন। তাসবির মাঝখান দিয়ে বলে উঠল, শরতের ব্যাপারটাও ধামাচাপা দেওয়া যাবে? না, অসম্ভব হয়ে যাবে। তাসবির মোবাইলে আরেকটা ভিডিও অন করলো, যেখানে দেখা যাচ্ছে শরৎ কয়েকবার ইনানের বাড়িতে এসে ঘুরঘুর করেছে, আর তার সাথেই গাড়িতে ছিল তার বোন রুহি। দুজনকে একসাথে ইনানের বাড়ির কাছে হাঁটাচলা করতে দেখা যাচ্ছে। শরৎকে আশকারা দিয়েছে ওর বোন। ওরা দুজন বেশ কয়েকবার এসেছিল ইনানের বাড়ির মতিগতি দেখবার জন্য। ওর বোনকে যদি চেপে ধরেন আর শরতের মৃত্যুর জন্য ওকে ব্লেম করেন, দেখবেন ব্যাপারটা দুদিনেই খালাস হয়ে যাবে। রুহিও তো মডেল, ও ওর মডেলিং লাইফে কোনো কলঙ্ক চাইবে না নিশ্চয়ই। পলকের একদম মাথায় ছিল না ব্যাপারটা। রুহি যে ইনানকে দেখতে পারতো না, সেটা সে আগে থেকেই জানতো। তার কারণ ছিল পলক ইনানকে ভালোবাসে, রুহির সহ্য হতো না। দুই ভাই বোনের কেউই ইনানকে ভালো নজরে দেখতো না। সুতরাং সে রুহিকে একটা বড় সন্দেহ করলো না কেন? রুহিকে কবজা করা তার বা হাতের খেল। রুহিকে এই ভিডিও পাঠিয়ে কয়েকটা থ্রেড দিলে রুহি নিজেই তার বাবাকে শরতের ব্যাপারটা বন্ধ করে দিতে বলবে। এর জন্য সে তার মৃত ভাইয়ের কুকীর্তি সব বলে দিয়েও বাবাকে সরিয়ে নিতে পারে। রুহি নিজের কেরিয়ারের জন্য সব করতে পারে। পাবলিক ইমেজ তার কাছে তার ফ্যামিলির চেয়েও বড়। আর শরতের ব্যাপারটা নিয়ে 1-2 মাস হাউকাউ চলার পর এমনিতেও চুপ হয়ে যাবে সব। এমনই তো হয়। তাহলে আর কি, ইনানকে সুস্থ করার সব ব্যবস্থা আমি করছি। আপনিও বেঁচে গেলেন এ যাত্রায় ইফাজ স্যার। ভাগ্য ভালো আপনার, একজন সৎ পুলিশ অফিসার হয়েও অসৎ একটা কাজ করতে হচ্ছে আপনাকে, ঠিক আপনার মতো। পলক আর কিছু না বলেই কাউসারের সাহায্যে ইনানকে চেতনাহীন করে ওকে কোলে তুলে নিয়ে চলে যায়। ইফাজ তখনও অবাক চোখে তাসবিরের দিকে চেয়ে আছেন। এই ছেলে তাকে ফাঁসালো, আবার তাকে বাঁচালো। আসলে ও চাইছেটা কি? কম্পিত গলায় বললেন, তুমি তুমি কি চাও আমার থেকে? কেন এমন করছো?
তাসবির চুলগুলো ব্যাকব্রাশ করলো, ঠোঁট চেপে হেসে বলল, কি চাই আমি বলুন তো? আপনার জেলে পচে মরাটা দেখতে আমার খুব কষ্ট হতো জানেন। এত বড় শাস্তি দেওয়ার মন আমার নেই। এত নিষ্ঠুর আমি না। উই আর ফ্যামিলি তো।